হঠাৎ কোনো মানুষের তীব্র পেট ব্যথা হলে এটাকে আমরা কীভাবে ম্যানেজ করতে পারি। সো এই যে হঠাৎ করে তীব্র পেট ব্যথা হওয়া, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাকুট অ্যাবডোমেন। সো আমরা যদি জানতে চাই আসলে অ্যাকুট অ্যাবডোমেন কী জিনিস, আমরা বইয়ের ডেফিনেশনে আসলে এটাকে বলা হয় যে অ্যাকুট অ্যাবডোমেন ইজ এ সাডেন সিভিয়ার স্পন্টেনিয়াস নন ট্রমাটিক অরিজিন অফ দ্য পেইন আর পেইন পারসিস্ট লেস দেন 24 আওয়ার অ্যান্ড ফর হুইচ সার্জারি মে অর মে নট বি রিকোয়ার্ড। অর্থাৎ 24 ঘন্টার কম সময় ধরে তীব্র একটা পেট ব্যথা, যেটার জন্য সার্জারি দরকার হতেও পারে অথবা না হতেও পারে, এই ধরনের ব্যথাগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাকিউট অ্যাবডোমেন। আচ্ছা, এই অ্যাকিউট অ্যাবডোমেন এখন এটা ম্যানেজ করার আগে আসলে আমাদের জানতে হবে আসলে অ্যাকিউট অ্যাবডোমেনের কারণ কী কী হতে পারে। তো আমরা অ্যাকিউট অ্যাবডোমেনের অনেকগুলো কারণ আছে। এর মধ্যে প্রথমে আমরা যদি জিআইটির কারণে আসি, এর মধ্যে প্রথম হচ্ছে আমাদের অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, পারফোরেটেড পেপটিক আলসার ডিজিজ হতে পারে, বাউল অবস্ট্রাকশন হতে পারে, ভালভুলাস হতে পারে, ইন্ট্রোসাসেপ্টন হতে পারে। আমরা যদি কিডনিতে আসি, সেটার কারণ হতে পারে ইউরিটারি কোলিক, হেপাটোবিলিয়ারি সিস্টেমে আসলে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, অ্যাকিউট কোলেসিস্টাইটিস, গাইনি অ্যানপসি গেলে আপনাদের হচ্ছে পারফোরেটেড এটা হচ্ছে রাপচার অ্যাক্টিভ প্রেগনেন্সি, ভাস্কুলার কজের ক্ষেত্রে হচ্ছে অ্যাওর্টিক ডিসেকশন, এছাড়াও লিভার রাপচার, স্প্লিনিক রাপচার, এগুলো হচ্ছে মোটামুটি মোস্ট কমন কজ অফ দ্য অ্যাকিউট অ্যাবডোমেন। তো এখন আমরা আসি হচ্ছে ম্যানেজমেন্টে। সো ম্যানেজমেন্ট মানে হচ্ছে আমাদেরকে কী করতে হবে, প্রথমে পেশেন্টের কাছে হিস্ট্রি নিতে হবে ইনক্লুডিং ক্লিনিক্যাল ফিচার, এরপর হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে হবে এবং রিলেটিভ ইনভেস্টিগেশন করতে হবে, এরপর ট্রিটমেন্ট। সো ট্রিটমেন্ট দেখেন, অ্যাকিউট অ্যাবডোমেন মানে হচ্ছে আমাদের তীব্র একটা পেট ব্যথা নিয়ে আসছে। সো মোস্ট অফ দ্য কারণ কী হয়, যখন আমাদের কাছে আসে তখন আসলে আমরা পেশেন্টের এক্স্যাক্টলি কজ জানি না যে কী কারণে আসলে পেট ব্যথাটা হয়। সো যার কারণে আমাদের কী করতে হয়, প্রথমে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে দিতে হয়। সো এরপরে যখন আমরা ইনভেস্টিগেশনের রিপোর্ট পাবো, আমাদের ক্লিনিক্যাল এক্সামিনেশন করার পরে আমাদের রিলেটিভ ইনভেস্টিগেশনের যে রিপোর্ট ফাইন্ডিং, যখন আমরা এক্স্যাক্টলি কারণ খুঁজে পাবো যে আসলে পেট ব্যথার কারণ কি, দেন আমরা ওভাবে ট্রিটমেন্ট করাবো। তো আজকে আমরা জানবো কিভাবে একটা অ্যাকিউট অ্যাবডোমেন হঠাৎ কোনো তীব্র পেট ব্যথা নিয়ে আসলে আমরা কনজারভেটিভলি পেশেন্টকে আসলে কী কী ট্রিটমেন্ট দিতে পারি। এটাকে আমরা বলি হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট। এটার আরেকটা নাম হচ্ছে অশনার-শিরিন রেজিমেন। দেখেন, এই অ্যাকিউট অ্যাবডোমেন কিংবা এরকম তীব্র পেট ব্যথা, এটা শুধুমাত্র আমাদের এখনকার সমস্যা না, এটা আদিকাল থেকেই ছিল। সো এই যে মোটামুটি আমরা এটা বলা হয় যে 20 শতকের দিকে, ওই সময় এলটন আর্শনার এবং হচ্ছে জেমস শিরিন নামে দুজন মানুষ ছিল। ওই দুইটা মানুষ কি করছিল, এইরকম অ্যাকিউট অ্যাবডোমেনগুলোকে ম্যানেজমেন্ট করার জন্য একটা রেজিমেন্ট তৈরি করছিল, যেটাকে আমরা বলি হচ্ছে অশনার-শিরিন রেজিমেন্ট। তো ওনারা এই রেজিমেন্টটা মোটামুটি প্রথম ব্যবহার করছিল হচ্ছে অ্যাপেন্ডিকুলার লাম্প ম্যানেজমেন্টের ক্ষেত্রে। সো এটাই হচ্ছে আমাদের মোটামুটি অশনার-শিরিন রেজিমেন্ট। তো ওনারা যখন ছিল 20 শতকের দিকে, তখন আসলে অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয় নাই। তো ওনারা যার কারণে আসলে ওই সময় অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারে নাই। বাট আমরা এখন যখন আমাদের আসলে অ্যান্টিবায়োটিক অ্যাভেলেবল, তখন আমরা ইজিলি আসলে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক এই অশনার-শিরিন রেজিমেন্টের মধ্যে ইনক্লুড করে দিতে পারি। তো আসেন আমরা জানি কীভাবে এটাকে ম্যানেজ করা হয়। দেখেন, যেহেতু ব্যথাটা একটা তীব্র একটা ব্যথা হয়, তো যার কারণে প্রথমে কী করতে হয়, প্রথমে পেশেন্টকে আমাদেরকে হসপিটালাইজ করতে হয়। সো এক নম্বর হচ্ছে হসপিটালাইজেশন। এরপর হচ্ছে এনপিও মানে হচ্ছে নাথিং পারওয়ার, অর্থাৎ মুখে কোনো কিছু খাবার দেওয়া যাবে না। এর কারণে কী হবে, গাট রেস্ট পাবে, রেস্ট পাইলে পেরিস্টালসিস কম হবে, যার কারণে ব্যথাটা কমে যাবে। এরপর হচ্ছে দরকার হলে আমাদেরকে নেজোগ্যাস্ট্রিক সাকশন দিতে হবে। এরপর হচ্ছে আইভি ইনফিউশন, অর্থাৎ ফ্লুইড দিতে হবে পেশেন্টকে, ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট দিতে হবে। সো চয়েস অফ ফ্লুইড হচ্ছে হার্টম্যান সলিউশন। এরপর হচ্ছে পেশেন্ট যেহেতু তীব্র ব্যথা নিয়ে আসবে, যার কারণে আমাকে একটা কি ব্যথার ওষুধ দিতে হবে। সো ব্যথার ওষুধ মধ্যে চয়েস হচ্ছে আমাদের ওপিওয়েডসগুলো, প্যাথিডিন, মরফিন, এবং সাথে অবশ্যই আমাদের একটা অ্যান্টিস্পাজমোটিক লাইক টাইমোনেমিথাইল সালফেট দিতে হবে। এরপর হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর, এটা দিলে হবে কি অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট কমে যায়, যার কারণে ব্যথাটা কমে যায়। এরপর হচ্ছে পেশেন্টের ভাইটালস মনিটরিং করতে হবে। ভাইটালসের মধ্যে যেমন আমরা বলি হচ্ছে ব্লাড প্রেশার, পালস, টেম্পারেচার, রেসপিরেটরি রেট অ্যান্ড ইউরিন আউটপুট। তো এই যে ইউরিন আউটপুট, এটা জানার জন্য মূলত আমাদেরকে পেশেন্টকে ক্যাথেটারাইজ করা লাগে। সো এরপরে অক্সিজেন ডিপেন্ড করে, যদি পেশেন্টের স্যাচুরেশন লেস দেন 90% থাকে, সেক্ষেত্রে আমরা অক্সিজেন দিব, না দরকার হলে এটা দেওয়ার দরকার নেই। তো এই অ্যান্টিবায়োটিক হচ্ছে, যেহেতু ওই সময় ছিল না, যার কারণে আসলে মূল অশনার-শিরিন রেজিমেন্টে আসলে অ্যান্টিবায়োটিক ছিল না। বাট এখন আমরা যেহেতু অ্যান্টিবায়োটিক অ্যাভেলেবল, যার কারণে আমরা আসলে এখন ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক এই রেজিমেন্টের মধ্যে বা কনজারভেটিভ ট্রিটমেন্ট অফ অ্যাকিউট অ্যাবডোমেনের মধ্যে ইউজ করে থাকি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি অ্যাকিউট অ্যাবডোমেনের ম্যানেজমেন্ট, হচ্ছে কনজারভেটিভ। এরপরে আমরা যখন স্পেসিফিক ফাইন্ডিং পাবো, যে আমাদের স্পেসিফিক কারণ খুঁজে পাবো, যদি আমাদের অ্যাপেন্ডিসাইটিস হয় সেক্ষেত্রে আমরা অ্যাপেন্ডিসেক্টমি করে ফেলবো, যদি আমাদের রাপচার একটু প্রেগনেন্সি হয় সেক্ষেত্রে আমাদের এটা গাইনি অ্যান্ড অপস ওনারা ম্যানেজ করবে পেশেন্টটাকে। সো এরকম আমাদের পেশেন্টের স্পেসিফিক ফাইন্ডিং পাইলে দেন স্পেসিফিক ট্রিটমেন্ট। বাট এই যে কনজারভেটিভ ট্রিটমেন্ট, এটা আমরা সকল ধরনের অ্যাকিউট অ্যাবডোমেন এরকম তীব্র পেট ব্যথার ক্ষেত্রে আমরা এটা দিতে পারবো। তো এই যে জিনিসপত্রগুলো, এটাকে সহজে জানার জন্য আমরা একটা নেমোনিক মনে রাখতে পারি। এটাকে বলা হয় যে হসপিটালাইজড নিপা চৌধুরী। হসপিটালাইজড মানে হচ্ছে পেশেন্টকে ফার্স্ট টাইম আমাদের হসপিটালাইজেশন করতে হবে। এরপর হচ্ছে নিপা, এন ফর হচ্ছে এনপিও রাখতে হবে এবং নেজোগ্যাস্ট্রিক সাকশন দিতে হবে। আই ফর হচ্ছে একটা আইভি ইনফিউশন করতে হবে, অর্থাৎ ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট। এরপর হচ্ছে পি ফর হচ্ছে পেন কিলার অ্যান্ড পিপিআই।
দিতে হবে। এরপর হচ্ছে গিয়ে এ মানে হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। অ্যান্ড চৌধুরী মানে হচ্ছে যে ক্যাথেটারাইজ করতে হবে এবং ও হচ্ছে অক্সিজেন ইনহেলেশন করাতে হতে পারে। So this is all about acute abdomen management. Thank you for watching this video.